আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা গত ক্লাসে বোস-আইনস্টাইন বন্টন সূত্র সম্পর্কে জেনেছিলাম। তো এই পর্বে আমরা বোস-আইনস্টাইন বন্টন সূত্র ব্যবহার করে প্লাঙ্কের কৃষ্ণবস্তু বিকিরণ সূত্র বের করব। তো কৃষ্ণবস্তু বা ব্ল্যাক বডি অথবা ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণবস্তুর বিকিরণ বলতে কী বোঝায় সেটা আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে। তো ব্ল্যাক বডি বা কৃষ্ণবস্তু হচ্ছে এমন একটি কল্পিত বস্তু যা তার উপরে পড়া সব রকমের বিকিরণ বা আলো সম্পূর্ণ শোষণ করতে পারে। এটি কোনো আলো প্রতিফলিত বা পার্শ্বিকভাবে পাঠায় না, তাই একে পারফেক্ট অবজারভার বা পূর্ণ শোষকও বলে। কিন্তু যখন এই বস্তু উষ্ণতা বা তাপ পায় তখন এটি সব তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ নির্গত করতে পারে। তো এই যে বিকিরণটা নির্গত করে এই বিকিরণকে বলে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তো এবার আমাদের প্রশ্ন হতে পারে যে বাস্তবে কি কোনো ব্ল্যাক বডি বস্তু বা কৃষ্ণবস্তু পাওয়া যায়? বাস্তবে একেবারে পারফেক্ট ব্ল্যাক বডি নেই, কিন্তু সূর্য বা গরম লোহার রডের মতো অনেক বস্তু প্রায় ব্ল্যাক বডির মতো আচরণ করে। আবার কৃষ্ণগহ্বরও ব্ল্যাক বডির মতো আচরণ করে। তো যখন ব্ল্যাক বডিকে খুব গরম করা হয় তখন এটি সর্বোচ্চ তাপমাত্রা বা অ্যাবসোলুট টেম্পারেচারে থাকে, তখন এটি বিকিরণ ছড়ায়। তো এই বিকিরণ আসলে অনেকগুলো ছোট ছোট কণার সমষ্টি, যাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ফোটন। আর এই প্রতিটি ফোটনের শক্তি E=h²। এই নিউ হচ্ছে কম্পাঙ্ক আর h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। আর তারা মূলত চলে হচ্ছে আলোর বেগে। আলোর বেগ হচ্ছে c। তাহলে এদের যে মোমেন্টাম বা ভরবেগটা, প্রতিটি ফোটনের মোমেন্টাম বা ভরবেগ, সেটা হচ্ছে P=h/c। তো h তো প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ তো আমরা জানি, নিউ হচ্ছে কম্পাঙ্ক, আর c হচ্ছে আলোর বেগ। তাহলে তাদের মোমেন্টাম হবে P=hν/c। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যে বোস-আইনস্টাইন যে বন্টন সূত্র বা বোস যে কণা সম্পর্কে জেনেছিলাম, বোস কণাগুলো দেখতে কীরকম, একে অপরের মতো, মানে বোস কণাগুলোকে আলাদা করা যায় না, মানে একই রকম দেখতে কণা। সেমভাবে যে ফোটনগুলো আমরা দেখতে পাই তারাও কি একই রকম, মানে হচ্ছে ইনডিস্টিংগুইশেবল, তাদেরকে আমরা আলাদা করে চিনতে পারি না। তো প্রকৃতিতে আমরা দুইটা ঘটনা দেখতে পাই, একটা হচ্ছে বিকিরণ বা ইমিশন বলতে পারি আমরা ইংলিশে, আরেকটা হচ্ছে শোষণ, যাকে আমরা বলি অ্যাবজর্পশন। যখন বিকিরণ হয়, এই বিকিরণ হলে নতুন ফোটন তৈরি হয়, আর যখন শোষণ বা অ্যাবজর্পশন হয় তখন ফোটন শোষিত হয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তাই ফোটনের সংখ্যা কখনো স্থির থাকে না। এ কারণে আমরা দেখতে পাই যে মোট কণার সংখ্যা বা ni সংরক্ষিত থাকে না, ≠0, মানে summation(ni) ≠0 হয়। তো এটাকে আমরা যদি ডেল্টা ni সামান্য পরিবর্তন করি তখনও দেখতে পাই এটা ≠0। কিন্তু আমরা যখন বোস-আইনস্টাইন সূত্র পড়ছিলাম তখন দেখছিলাম যে এই ni বা ডেল্টা ni =0, অর্থাৎ কণার সংখ্যা, মোট কণার সংখ্যা সংরক্ষিত থাকে। কিন্তু যেহেতু এই ফোটনের সংখ্যা কখনো স্থির থাকে না, তাই এখানে আমরা দেখতে পাই যে ডেল্টা ni ≠0। এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। তো যেহেতু ডেল্টা ni ≠0, তাই আমরা যে এখানে ল্যাগ্রাঞ্জের আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার আলফা ব্যবহার করেছিলাম, এই আলফা 0 হয়ে যায়। আলফা ব্যবহার করার উদ্দেশ্য ছিল হচ্ছে যাতে কণার সংখ্যা ঠিকঠাক থাকে, মানে মোট কণা সংরক্ষিত থাকে। যেহেতু এখানে মোট কণা সংরক্ষিত থাকে না, তাই আলফার মানটা 0 হয়ে যায়। এবার আমরা আমাদের উত্তরটা খেয়াল করি। উত্তরের মধ্যে আমরা সেম কথাগুলোই লিখছি, যেগুলো হচ্ছে কৃষ্ণবস্তু গহ্বরে আবদ্ধ বা গহ্বরের দেয়ালের সাথে তাপীয় সাম্যাবস্থায় রক্ষিত তাড়িত চুম্বক বিকিরণকে কৃষ্ণবস্তু বিকিরণ বলা হয় বা ব্ল্যাক বডি রেডিয়েশন বলা হয়। পদার্থের সাথে তাড়িত চুম্বক বিকিরণের মিথস্ক্রিয়া সম্পর্কিত তথ্য থেকে দেখা যায় এই বিকিরণ ফোটন নামক বিচ্ছিন্ন শক্তি কণা সমন্বয়ে গঠিত। প্রতিটি ফোটন কণার শক্তি E=hν এবং ভরবেগ বা মোমেন্টাম P=hν/c, যাকে আমরা 1 নং সমীকরণ দিব। c মানে আলোর বেগ আর নিউ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। ফোটন কণাগুলো পার্থক্যযোগ্য, মানে ইনডিস্টিংগুইশেবল, মানে আমরা একে অপর থেকে আলাদা করতে পারি না, এবং কোনো সিস্টেমে ফোটনের সংখ্যা ধ্রুব থাকে না, অর্থাৎ ডেল্টা ni ≠0, summation(i) ডেল্টা ni ≠0। তবে মোট শক্তি সংরক্ষিত হয়, অর্থাৎ আমরা যে দেখলাম যে E=hν, তো ওইখানে আমরা জানি যে অসংখ্য সেল থাকে, যেগুলো আমরা বোস-আইনস্টাইন বন্টন সূত্রে পড়ছি। তো ওই সেলগুলোর ক্ষেত্রে একটা শক্তি h
নিউ 1 আর একটা হচ্ছে H নিউ 2 এভাবে n সংখ্যক পর্যন্ত থাকতে পারে। তো মোট যে শক্তি পুরা সিস্টেমের মধ্যে মোট শক্তি এই বিভিন্ন সেলের মধ্যে যে শক্তিগুলো আলাদা আলাদা সবগুলো যদি যোগ করি তাহলে এই সম্পূর্ণ সিস্টেমের শক্তি সমান হয়, অর্থাৎ H নিউ ইজ ইকুয়াল টু H নিউ 1 প্লাস H নিউ 2 প্লাস H নিউ 3 এভাবে মোট n সংখ্যক বা k সংখ্যক পর্যন্ত যদি যায় তখন এই H নিউ পরিমাণেই থাকে। তাই ফুটন গ্যাসের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের অনিয়ন্ত্রিত গুণক আলফা ইকুয়াল টু 0 বিবেচনা করা হয়। যেহেতু এই ডেল্টা ni নট ইজ ইকুয়াল টু 0 বা কণার যে সংখ্যা সেটা সংরক্ষিত থাকে না, তাই এই আলফার মানটা হয়ে যায় 0। তো এবার লক্ষ্য করো যে এখন আমরা জানি যে ভরবেগ রেঞ্জ P থেকে P প্লাস DP এর মধ্যে মোট যতগুলো এনার্জি লেভেল বা শক্তি স্তর থাকতে পারে সেটা আমরা পাই, যেটা আমরা বের করেছিলাম আগের পর্বগুলোতে। যদি আমরা সবগুলো পর্ব সিরিয়াল ওয়াইজ দেখি তাহলে দেখতে পারবো যে G অফ P DP এর মান বের করেছিলাম, যেটার মান হচ্ছে 4π/v² ডিভাইডেড বাই h³। তো এই সূত্রটা আমরা মনে রাখবো DP। হ্যাঁ, তো এই মানটাকে আমরা 2 নং সমীকরণ দিব এবং এখানে আমরা যদি বলি এই P মানে কি মোমেন্টাম, V মানে হচ্ছে ভলিউম, H প্লাঙ্ক কনস্ট্যান্ট আর P হচ্ছে G অফ P DP হচ্ছে এনার্জি লেভেল। তো এখানে যে এনার্জি লেভেলটা আমরা বের করছি সেটা হচ্ছে ভরবেগ আকারে দেওয়া আছে, এটা আমরা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কে রূপান্তর করব। তো কম্পাঙ্কে রূপান্তর করতে গেলে আমরা কি জানি যে ফোটনের ভরবেগ P ইজ ইকুয়াল টু P এর সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক ভরবেগের সাথে, তো এটা আমরা লিখব। কিন্তু ফোটনের ভরবেগ P ইজ ইকুয়াল টু হচ্ছে H নিউ ডিভাইডেড বাই C। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটাকে P এর সাপেক্ষে করতে হবে, এটা নিউ এর সাপেক্ষে করতে হবে। তো P এর সাপেক্ষে P কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, কার সাপেক্ষে করতেছি P এর সাপেক্ষে, এই জন্য এখানে একটা DP আনতে হবে। সেমভাবে H/C হচ্ছে কনস্ট্যান্ট, তো H/C কনস্ট্যান্ট রাখলাম। নিউকে যদি নিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে 1 হবে, কার সাপেক্ষে করতেছি নিউ এর সাপেক্ষে, এর জন্য এখানে D নিউ আনতে হবে। তাহলে আমরা 2 নং সমীকরণকে কি লিখতে পারি, আমরা সেটা কম্পাঙ্কে নিয়ে যাব, কম্পাঙ্ক রেঞ্জে নিয়ে যাব। তাহলে G অফ নিউ D নিউ ইজ ইকুয়াল টু কী হবে 4π/v² ডিভাইডেড বাই h³। এটার মধ্যে P এর পরিবর্তে আমরা লিখব H নিউ ডিভাইডেড বাই C। তো 4π/v নিউ যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে উপরে স্কোয়ার দিতে হবে ডিভাইডেড বাই h³ আর DP এর পরিবর্তে আমরা লিখব H D নিউ ডিভাইডেড বাই C, H D নিউ ডিভাইডেড বাই C। তো এখানে P এর মানটা হচ্ছে H নিউ ডিভাইডেড বাই C, আমরা Cটা দিয়ে দিব। এবার এটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে কি হবে 4π/v² নিউ স্কোয়ার ডিভাইডেড বাই C²। তো C²টাকে যদি আমরা যেহেতু এটা ভাগাকার আছে তো এটা নিচে চলে যাবে, তো এখানে একটা C আছে তাহলে মোট হবে C³। তো এখানে হবে C³। তো এখানে খেয়াল করলে দেখবো যে h² আর h মিলে হবে h³ আর নিচে আর একটা h³ কাটা যাবে, তো h³ শেষ। আর এখানে আমরা তো C³ লিখলাম, আর কি বাকি থাকে এখানে D নিউটা থাকে, তো এখানে D নিউ। তো h³ তো কাটা গেল, তো h³ তো আর দিতে হবে না। তাহলে আমরা কি পেলাম এখানে G নিউ D নিউ ইকুয়াল টু এটা, তো এটা 3 নং সমীকরণ দিব। তো একটি ফোটন দুইটি মোডে প্রোপাগেট করতে পারে বা সঞ্চালিত হতে পারে। মানে হচ্ছে ফোটন যখন সোজা কোনো দিকে যায়, ধরো সামনের দিকে যাচ্ছে, তখন তার বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এবং চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তার গতিপথের সাথে লম্বভাবে দুলে। তো এই দুলন বা কম্পন দুইভাবে হতে পারে, একবার হচ্ছে উপরে নিচে মানে ভার্টিক্যাল, আরেকবার হচ্ছে ডানে বামে মানে হরিজন্টাল। তো এই দুটি আলাদা দুলনকেই বলে দুটি প্রোপাগেশন মোড বা দুটি পোলারাইজেশন স্টেট। তো এই যে দুটি প্রোপাগেট যেহেতু করতে পারে এর জন্য আমাদেরকে এই 3 নং সমীকরণের সাথে 2 গুণ করে দিতে হবে। তো যদি এখানে আমরা 2 গুণ করে দিই তাহলে 4 এর সাথে 2 গুণ করলে 8 হবে, এইটুকুই পরিবর্তন হবে। তো এখানে লিখব যে যেহেতু প্রতি ফোটনে 2 ধরনের সঞ্চালন বা প্রোপাগেশন হয় তাই 3 নং হবে G অফ নিউ D নিউ ইকুয়াল টু হচ্ছে 4π/v নিউ স্কোয়ার, সরি এখানে 8 হবে, 8π 2 গুণ করে দিতে হবে ডিভাইডেড বাই C³ D নিউ। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। তো আমরা শুরুতেই বলছিলাম ফোটন কণা হচ্ছে এক ধরনের বোসন কণা, মানে হচ্ছে ফোটন কণার স্পিন হচ্ছে 1 এবং আরও অনেক ধরনের বৈশিষ্ট্য
যেগুলো বোসন কণার সাথে মিলে যায়, সেজন্য আমরা বলতে পারি ফোটন কণা হচ্ছে এক ধরনের বোসন কণা। তাহলে আমরা লিখতে পারি যে ফোটন কণার স্পিন 1 এবং এরা বোসন কণা। তো ফোটন কণার স্পিন 1 এবং এরা বোসন কণা, তাহলে বোস-আইনস্টাইন বন্টন সূত্রানুসারে আমরা কি লিখতে পারি, n অফ নিউ ডি নিউ ইকুয়াল টু হচ্ছে জি অফ নিউ, মানে কম্পাঙ্ক আকারে আমরা লিখব, কম্পাঙ্ক রেঞ্জে লিখব জি অফ নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন মাইনাস 1। তো জি অফ নিউ ডি নিউ এর যদি মান বসাই তখন কি মান পাওয়া যায়, এই যে এটা 8 পাই ভি নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ডি নিউ, পরে এর নিচে এই মানটা দিয়ে দিব। তাহলে কি হবে এখানে 8 পাই ভি নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ডি নিউ, আর নিচে কি হবে ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন মাইনাস 1। তো এবার হচ্ছে যেহেতু আলফা ইজ ইকুয়াল টু 0 এবং বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই ক্যাটি, তো এই বিটা ইজ ইকুয়াল টু 1 বাই ক্যাটি এটাও আমরা প্রমাণ করেছিলাম গত লেকচারে। তাই আমরা কি লিখতে পারি এখানে, এন অফ নিউ ডি নিউ ইজ ইকুয়াল টু 8 পাই ভি নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ডি নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ডিভাইডেড বাই ক্যাটি মাইনাস 1। খেয়াল করো এখানে আবার আমরা জানি যে এপসিলন ইজ ইকুয়াল টু এইচ নিউ, মানে শক্তিটা হবে এইচ নিউ এর সমান বিটা ইজ ইকুয়াল টু 1 বাই ক্যাটি এবং আলফা ইজ ইকুয়াল টু 0। তাই আমরা এই যে এখানে আমরা এন অফ নিউ ডি নিউ এর মান বের করলাম না, এখানে শুধু মান বসায় দিব, অর্থাৎ এপসিলনের পরিবর্তে বসাবো হচ্ছে এই যে এই জায়গায় বসাবো হচ্ছে এইচ নিউ, আবার বিটার জায়গায় ক্যাটি এবং আলফার জায়গায় 0 বসাবো, তাহলে আমরা এই মানটা পাবো। তো এই পর্যায়ে এই যে আয়তন ভি এই যে এই সাইডে গুণাকারে আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এন অফ নিউ ডি নিউ ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু হবে 8 পাই নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ডি নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাটি মাইনাস 1। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। তো এই সমীকরণ হচ্ছে নিউ এবং নিউ প্লাস ডি নিউ কম্পাঙ্ক পাল্লার মধ্যে একক আয়তনে ফোটন সংখ্যা বা ফোটন ঘনত্ব নির্দেশ করে, অর্থাৎ এখানে আমরা ভি দ্বারা ভাগ করার ফলে এটা বোঝাবে যে একক আয়তনের মধ্যে কত সংখ্যক ফোটন রয়েছে বা ফোটন ঘনত্ব কতটুকু। এবার হচ্ছে উক্ত কম্পাঙ্ক পাল্লার মধ্যে কৃষ্ণ বস্তু বিকিরণের শক্তি ঘনত্ব যদি আমরা ই নিউ ডি নিউ ধরি, তাহলে হবে হচ্ছে ই নিউ ডি নিউ এর তো এই 5 নং সমীকরণের সাথে যদি আমরা এইচ নিউ গুণ করে দেই তাহলে আমরা কৃষ্ণবস্তু বিকিরণের শক্তি ঘনত্ব পাবো। তাহলে এই এন অফ নিউ ডি নিউ ডিভাইডেড বাই ভি এই অংশটুকুর সাথে আমরা এইচ নিউ গুণ করে দিব, তাহলে আমরা মোট শক্তি বা কৃষ্ণবস্তু বিকিরণের শক্তি ই নিউ ডি নিউ ইজ ইকুয়াল টু পাবো এইচ নিউ ইন্টু এন অফ নিউ ডি নিউ ডিভাইডেড বাই ভি। তো এন অফ নিউ ডি নিউ এর মান কত, 5 নং সমীকরণ হতে পাই 8 পাই নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ডি নিউ ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাটি মাইনাস 1। তো এই মানটা আমরা এখানে বসায় দিব, তাহলে হবে এইচ নিউ ইন্টু 8 পাই নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ডি নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাটি মাইনাস 1। এবার আমরা এটাকে একটু সমাধান করব। সমাধান করলে কি পাওয়া যায়, এই যে নিউ আর নিউ স্কোয়ার মিলে হবে নিউ কিউব, তাহলে 8 পাই এইচ নিউ কিউব আর এই ডি নিউ ডিভাইডেড বাই এটা ঠিক থাকবে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাটি মাইনাস 1 আর এই সি কিউব। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। তো এই 6 নং সমীকরণকে কম্পাঙ্কে প্রকাশিত প্লাঙ্কের বিকিরণ সূত্র বলা হয়। তো এটাকে আমরা নিম্নরূপে প্রকাশ করতে পারি, অর্থাৎ ল্যামডার মাধ্যমে প্রকাশ করতে পারি। তো ল্যামডার মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কি হবে, আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডার সাথে যে কম্পাঙ্ক নিউ, এটা সম্পর্ক হচ্ছে নিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা। এবার এটাকে আমরা নিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এটাকে ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো এখানে আমি একটু দেখাই, আমরা নিউ ইজ ইকুয়াল টু পাই হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এটাকে এভাবে লিখতে পারি নিউ ইজ ইকুয়াল টু সি ল্যামডা ইনভার্স 1, মানে 1 ডিভাইডেড বাই ল্যামডা যে কথা ল্যামডা ইনভার্স 1 একই কথা। তো এটাকে যদি আমরা নিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে নিউকে নিউ এর সাপেক্ষে করলে 1 হয়, কার সাপেক্ষে করতেছি নিউ এর সাপেক্ষে, এজন্য এখানে ডি নিউ দিতে হবে। আবার এটাকে যদি আমরা ল্যামডার সাপেক্ষে করি, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে, তো ল্যামডা মাইনাস 1। তো এই -1 তো আগেই ছিল, পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে। তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে মাইনাস, এই যে মাইনাসটা মাইনাস সি একের সাথে গুণ হলে সি হবে ল্যামডা ইনভার্স
2, তাহলে এই ল্যামডা ইনভার্স 2 কে লেখা যায় c ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। তাহলে d নিউ ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস c ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। আর কার সাপেক্ষে করতেছি, যেহেতু আমরা উভয় দুই সাইডে দুইটা অপেক্ষক বা দুইটা রাশির সাহায্যে করতেছি, এটা নিউ এর সাপেক্ষে, এটা ল্যামডা সাপেক্ষে, এজন্য এখানে d ল্যামডা দিয়ে দিতে হবে, এটা ল্যামডা সাপেক্ষে করা হয়েছে। তাহলে এখানে পাওয়া গেল মাইনাস c d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। এই যে d নিউ ইজ ইকুয়াল টু মাইনাস c d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। এবার আমরা শুধুমাত্র মানটা নিব। তো এই নেগেটিভ চিহ্ন যদি আমরা তুলতে চাই, তাহলে এই d নিউকে কী করতে হবে, মডুলাস করতে হবে, মডুলাসের মধ্যে রাখতে হবে। মডুলাস অফ d নিউ ইজ ইকুয়াল টু কী পাওয়া যাবে, শুধু c d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, শুধু মানটা পাওয়া যাবে। অতএব 6 নং হবে। তো এই সমীকরণটা কিভাবে আসলো, শুধুমাত্র আমরা এখানে মান বসাইছি, আমি একটু এখানে করে দেখায় দিই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে 8 পাই h, আর নিউ এর পরিবর্তে কি লিখছি, নিউ এর পরিবর্তে হচ্ছে c বাই ল্যামডা, তাহলে c ডিভাইডেড বাই ল্যামডা, উপরে কি আছে কিউব, এই যে কিউব। আর এখানে d নিউ এর পরিবর্তে কি লিখবো, d নিউ এর পরিবর্তে হচ্ছে c d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, c d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। এরপর হচ্ছে আমাদের লিখতে হবে ডিভাইডেড বাই, এখানে আছে c কিউব, আর এখানে আছে e টু দি পাওয়ার h নিউ, নিউ এর পরিবর্তে লিখতে হবে c বাই ল্যামডা, তাহলে এখানে হবে c কিউব e টু দি পাওয়ার h, নিউ এর পরিবর্তে লিখতে হবে c বাই ল্যামডা, আর ক্যাটি তো আছে, এই যে ক্যাটি, ল্যামডা ভাগ আকারে ক্যাটি আছে, -1। তাহলে এটাকে আমরা সমাধান করব, 8 পাই h c কিউব ল্যামডা কিউব, c কিউব ল্যামডা কিউব ডিভাইডেড বাই c কিউব, আর এখানে আছে হচ্ছে c d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, আর নিচে আছে e টু দি পাওয়ার hc ডিভাইডেড বাই ল্যামডা ক্যাটি -1। তো এটাকে আমরা একটু সমাধান করি। তো এখানে আছে ল্যামডা স্কোয়ার, এখানে ল্যামডা কিউব, তাহলে ল্যামডা টু দি পাওয়ার 5, তো 8 পাই h c কিউব ইন্টু c d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5। তো এই পুরো ভাগটাকে যদি আমরা লিখি, তাহলে c কিউব e টু দি পাওয়ার hc ডিভাইডেড বাই ল্যামডা ক্যাটি -1। এই ভাগটাকে গুণ বানালে কি হবে, 8 পাই hc কিউব ইন্টু c d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু 1 ডিভাইডেড বাই c কিউব e টু দি পাওয়ার hc ল্যামডা ক্যাটি -1। তো c কিউব কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 8 পাই hc d ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5, আর থাকবে e টু দি পাওয়ার hc ডিভাইডেড বাই ল্যামডা ক্যাটি -1। তো এই যে এই অংশটুকুই আমরা এখানে পাই, এই যে 8 পাই hc ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 d ল্যামডা ডিভাইডেড বাই e টু দি পাওয়ার hc বাই ল্যামডা ক্যাটি -1। তো এটাকে আমরা 7 নং সমীকরণ দেব। এই সমীকরণকেও আমরা কৃষ্ণবস্তু বিকিরণের জন্য প্লাঙ্কের বিকিরণ সূত্র বলতে পারি। তো এবার এখানে একটু লক্ষ্য করো, আমাদের আনসার কিন্তু শেষ। এটা হচ্ছে আরেকটু অতিরিক্ত, যেটা হচ্ছে কৃষ্ণবস্তু বিকিরণের ক্ষেত্রে রিলে জেন্সের বিকিরণ আমরা কীভাবে বের করতে পারি। এটা হচ্ছে h নিউ লেস দেন ক্যাটি হলে সেক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার h নিউ বাই ক্যাটি -1কে h নিউ বাই ক্যাটি লিখতে পারি। কাজে 6 নং সমীকরণ কী হবে, e নিউ h নিউ ইজ ইকুয়াল টু 8 বাই h নিউ কিউব ডিভাইড বাই c কিউব d নিউ ডিভাইডেড বাই, এটার পরিবর্তে আমরা বসাবো h নিউ বাই ক্যাটি, তখন এটাকে সমাধান করলে পাওয়া যাবে হচ্ছে 8 পাই ক্যাটি ডিভাইডেড বাই c কিউব v স্কোয়ার d নিউ। আবার তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিকিরণের ক্ষেত্রে রিলে জেন্সের বিকিরণ সূত্র। আবার এস নিউ গ্রেটার দেন যদি ক্যাটি হয় সেক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার এস নিউ বাই ক্যাটি -1কে e টু দি পাওয়ার এস নিউ বাই ক্যাটি বা -1টাকে আমরা স্কিপ করতে পারি। তো সেক্ষেত্রে 6 নং হবে হচ্ছে এরকম, ই নিউ ডি নিউ ইজ ইকুয়াল টু হবে 8 বাই এস নিউ কিউব ডিভাইডেড বাই c কিউব ই ইনভার্স এস নিউ বাই ক্যাটি ডি নিউ। তো একে ভিনের সূত্র বলে।